আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হলো আপনারা যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষা দিবেন তাদের যে বহু নির্বাচনী পরীক্ষা হবে সেই বহু নির্বাচনী পরীক্ষায় কিভাবে পাশ করবেন সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ সাজেশন এবং দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আপনাকে প্রথমত বেসিক্যালি মনে রাখতে হবে আপনার যেই প্রিলিমিনারি পরীক্ষাটা হবে সেখানে আপনার কিছু মেজর ল আসবে আর কিছু মাইনর ল আসবে। তাহলে আপনি যদি অনেকগুলো মাইনর ল যদি আপনি ফলো করতে গিয়ে পড়ার জন্য যদি আপনার সময় দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনার মূল আইন যেগুলো আছে সেগুলো থেকে আপনি দূরে সরে যাবেন। তাহলে আপনাকে আমি একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করব, সেটা হচ্ছে এমন কিছু আইন আছে যেগুলো পড়লে অবশ্যই আপনি প্রিলিমিনারি পাস করতে পারবেন এবং এমন যে আইনগুলো আছে যে আইনগুলো না পড়ে গেলে আপনি পাস না করার সম্ভাবনাটা বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমত বলবো ফৌজদারি কার্যবিধি, তারপর হচ্ছে দণ্ডবিধি, তারপর হচ্ছে সাক্ষ্য আইন, তারপর হচ্ছে মাদকদ্রব্য আইন, তারপর হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন, তারপর হচ্ছে শিশু আইন, তারপর হচ্ছে অস্ত্র আইন, তারপর হচ্ছে সড়ক পরিবহন আইন, তারপর হচ্ছে সাইবার নিরাপত্তা আইন 2023। আপনাকে এখানে একটা জিনিস বেসিক্যালি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা আইন 2023 যখন আপনি পড়বেন তখন অটোমেটিক্যালি আপনার ডিজিটাল নিরাপত্তা আইন 2018 যেটা ছিল সেটাও আপনাকে কি দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এই গেল একটা কথা। এরপর খুবই একটা গুরুত্বপূর্ণ আইন, সেটা হচ্ছে 1943 সালের বাংলাদেশ পুলিশ রেগুলেশন, দ্যাট মিনস পিআরবি। ঠিক আছে, এই আইনগুলো যদি আপনি পড়েন আপনি অবশ্যই আপনার প্রিলিমিনারি পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে পারবেন। তাহলে এখন আসেন যে আমরা এতগুলো আইন পড়ব, হ্যাঁ, এই আইনগুলো কিভাবে খুব অল্প পরে মনে রাখতে পারবো এবং কমনও আসতে পারে। ঠিক আছে, তাহলে আপনার ফৌজদারি কার্যবিধি যদি আমরা দেখতে যাই, এই তিনটি আইন আপনি যদি প্রথম তিনটি আইন যদি দেখেন, এই তিনটি আইন কিন্তু বাই বন্ড ছিল ইংলিশে। ঠিক আছে, এই তিনটি আইন যখন প্রণয়ন করা হয় এই আইনগুলো ছিল আমাদের ইংলিশে, আমরা অ্যাডপ্টেড করেছি ইংলিশ হিসাবে। তো আমরা যখন বাংলায় করতে গিয়ে এক বই খুব কষ্টসাধ্য কিছু বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করার কারণে আমরা আসলে অর্থবোধক যে ধারার অর্থটা, প্রাঞ্জলতাটা আমরা কি করে ফেলেছি, হারিয়ে ফেলেছি। আমি সেই পাক্ষিক দৃষ্টিকোণ থেকে সেই ধারণাটা মাথায় রেখে এই তিনটে আইনটাকে একেবারে খুব সহজে, প্রথমত হচ্ছে ধারাভিত্তিক, দেন হচ্ছে আপনার প্রিলিমিনারিতে কীভাবে আসবে সেভাবে আমি আলোচনা করার চেষ্টা করেছি। এই তিনটে আইনটাকে একেবারে ছক আকারে, সংক্ষিপ্ত আকারে আনার চেষ্টা করেছি। তারপর হচ্ছে আপনার মাইনর অ্যাক্ট যেগুলো আছে, ঠিক আছে, এগুলো একেবারে আপনার ফ্লুয়েন্সি, যাতে আপনার শুধু ধারার সাথে শাস্তিগুলো এবং যেগুলো সংখ্যা, হ্যাঁ, আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে যে আপনার প্রিলিমিনারি হচ্ছে কি কোথায়, এটা হচ্ছে আপনার প্রিলিমিনারি। আপনি যদি রিটেনে যান, আপনাদের যে রিটেন দুইটা হবে, একটা হচ্ছে কি পুস্তক সহ, একটা হচ্ছে পুস্তক ব্যতীত। এই যে পুস্তক ব্যতীত যেটা আছে সেটাতে আপনার প্রশ্ন আসবে কীরকম, কীভাবে কীরকম। ঠিক আছে, তখন কীভাবে কীরকম মানে হচ্ছে বিশ্লেষণধর্মী প্রশ্ন, আর কি কোথায় মানে হচ্ছে সংখ্যা। ঠিক আছে, তাহলে আপনি যখন এই যে ক্রিমিনাল লটা দেখবেন, ফৌজদারি কার্যবিধি, আপনারা এতগুলো আইন পড়বেন, এই আইনগুলোর মধ্যে একেবারে একটা ব্যতিক্রম আইন, সেটা আইন হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধি। এটা কেন ব্যতিক্রম, এটা হচ্ছে আপনার প্রসিডিউরাল ল, তার মানে হচ্ছে এটা হচ্ছে কার্যপদ্ধতি, এটা আপনার কিভাবে প্রসিডিউরাল ল মেনটেন করবে সেটাই বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই যে আপনার কার্যপদ্ধতি সম্পর্কে যখন আপনি আইডিয়া নিতে যাবেন, আপনাকে প্রথমত দেখতে হবে যে প্রসিডিউরাল ল কখনো আপনি এক্সহস্টিভ লর মতো পড়তে পারবেন না, সাবস্টেন্টিভ লর মতো কখনো পড়তে পারবেন না। কেন পড়তে পারবেন না, কারণ এখানে যদি আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমত জানতে হবে যে প্রসিডিউরাল মেনটেন করে একটা মামলা কিভাবে দায়ের করা হয় এবং কিভাবে শুরু হয়, কোন কোন ধাপ অতিক্রম করে কোথায় গিয়ে শেষ হয়। সিআরপিসিতে যখন আপনি একটা মামলা করবেন, সেই দ্যাট মিনস হচ্ছে ক্রিমিনাল মামলা যখন করবেন, এই মামলাটা কিভাবে দায়ের করবেন, কোথায় কোথায় দায়ের করবেন। ঠিক আছে, এখানে প্রথমে আপনার এইটা হচ্ছে প্রথম ধাপ, আদালত। ঠিক আছে, আপনি থানায়ও দায়ের করতে পারেন, কোর্টেও দায়ের করতে পারেন। এইভাবে আপনার প্রত্যেকটা প্রসিডিউর মেনটেন করে তারপরে হচ্ছে দুই হচ্ছে আপনার তদন্ত। ঠিক আছে, তদন্ত কিভাবে করবেন, এখানে একেবারে প্রিলিমিনারি স্টাইলে যেটা আপনার লাগবে, বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে আপনার লাগবে, এইভাবে এটা সাজানো হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ আমি এখানে সাজিয়েছি। তারপর হচ্ছে সাজানোর পরে আপনার ফার্স্টলি হচ্ছে আপনার আইনটাকে ধারা আকারে দেওয়া হয়েছে, আর ধারার পরে আপনার প্রিলিমিনারি বেস কীভাবে প্রশ্ন আসতে পারে সেভাবে দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের আপনার লেন্দি কোনো ধরনের কথাবার্তা বলে দেওয়া নাই, যাতে আপনি চোখ বুলিয়ে যেতে পারেন। কারণ আমরা বেশিরভাগ হচ্ছে আমরা কর্মব্যস্ত মানুষ, যার কারণে আমরা ডিটেইলি পড়ার সুযোগটা আমাদের কম হয়। কিন্তু
এমন একেবারে না পড়ে যে যাবেন, না পড়ে গিয়ে যে দিবেন, এ ধরনের কোনো কিছু কিন্তু এখানে বলা হয়নি। আপনাকে জিনিসগুলো ধরে দেওয়া হয়েছে, একেবারে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে যেগুলো না পড়লেই নয় সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। মূল আইনটাকে আমি আবার এখানে আপনার ছক আকারে আলোচনা করেছি, যে আপনার একেবারে যদি আপনার মার্কার পেন যদি থাকে তাহলে মার্কার পেন কিংবা আপনার হাইলাইটার যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হাইলাইটার দিয়ে ভালোভাবে যদি দাগ দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনার আই ক্যাচি লাগবে, ঠিক আছে। এরপরে দেখেন আপনার এই যে মূল আইনটা থেকে যে ধরনের প্রিলিমিনারি প্রশ্ন আসতে পারে সেই হিসেবে আমি এখানে প্রিলিমিনারি প্রশ্নগুলো নিয়ে এসেছি। এরকম আপনার প্রত্যেকটা বড় বড় আইন, তার মানে হচ্ছে মেজর আইনগুলো প্লাস আপনার প্রিলিমিনারি আপনার মাইনর অ্যাক্টগুলোকেও এভাবে আলোচনা করা হয়েছে। তাহলে মাইনর একটা আইন যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে আমি মাইনর একটা দেখবো হচ্ছে আপনার সাইবার নিরাপত্তা আইনটা একটু দেখি। তাহলে এই যে সাইবার নিরাপত্তা আইন 2023, এটা যখন আপনি দেখবেন আপনি আইনটাকে এমনভাবে তুলে দেওয়া হয়েছে যাতে আপনার পড়ে বুঝতে পারেন। যেগুলো আপনার পয়েন্ট আকার আছে, যেখান থেকে আপনার প্রশ্ন হতে পারে সেগুলো আমি পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি, আর যেগুলো দরকার নেই সেগুলো একেবারে দিই নাই, ঠিক আছে। জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল এই পয়েন্ট আকারে দিয়ে দেওয়া হয়েছে এখানে সব কিছু, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার অপরাধগুলোকে বক্স আকারে দিয়ে দেওয়া হয়েছে, আপনার জাস্ট শুধু হাইলাইটার দিয়ে একটু দাগিয়ে চোখে লাগার মতো করে পড়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মাইনর অ্যাক্ট। আর যারা আপনার মেজর অ্যাক্টের মধ্যে আপনার দণ্ডবিধি পড়বেন, দণ্ডবিধি আপনার এই শীটটা পড়লে কিন্তু আপনার দণ্ডবিধি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দণ্ডবিধির জন্য আপনার রিটেনের জন্য আপনার পুস্তক ব্যতীত যে পরীক্ষাটা হবে সেই পুস্তক ব্যতীত পরীক্ষার মধ্যে আপনার এখান থেকে শুধুমাত্র এই যে টপিকগুলো দিয়ে আলোচনা করা আছে সেই টপিকগুলো পড়লে হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি টপিকগুলোকে এমনভাবে আলোচনা করেছি যাতে আপনার রিটার্নটা পর্যন্ত কি হয়ে যায়, কাভার হয়ে যায়, ঠিক আছে। এখানে একেবারে আপনার এগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার রিটার্নটা পর্যন্ত আপনার কাভার হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনাদের উচিত হবে যদি আপনারা রিটার্নের জন্য যদি এই শীটটাকে যদি গুছিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এই যে মনে করেন এখানে আপনার খুন এবং নরহত্যার এখানে যে প্রশ্ন পার্থক্যটা আছে সেখানে আপনি এখানে আপনার নিজের মতো করে প্রশ্নটা বসিয়ে নেবেন। প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে একটা প্রশ্ন দেখে এখানে প্রশ্নটা বসিয়ে নেবেন, ঠিক আছে। ঘুরিয়ে ফিরে কিন্তু সেম প্রশ্নগুলোই আপনার বারবার আসে, তাহলে আপনার যেই টপিকটাকে আপনার প্রশ্ন বানিয়ে দিচ্ছে করতেছে সেখান থেকে আপনার এখানে একটা প্রশ্ন লিখে দিবেন, ঠিক আছে। নরহত্যা 2 ধরনের, এখানে লিখতে পারেন আপনার নরহত্যা কয় প্রকার, ঠিক আছে। উদাহরণ থেকে প্রশ্ন আসবে, আপনাদের বেশিরভাগই প্রশ্ন আসবে প্রবলেম বেস কিংবা উদাহরণ বেস, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আপনি পড়েন আপনাকে মূলত থিমটা বুঝতে হবে। থিম যদি আপনি না বোঝেন আপনি কিন্তু আপনাদের পড়াটা কিন্তু কমপ্লিট হবে না। আপনাদের মেইন সমস্যা হচ্ছে আপনাদের বেশিরভাগ সদস্যদের দেখলাম আপনাদের পুলিশ ভাইদের সমস্যা হচ্ছে আপনারা শুধুমাত্র সূচি পড়ে কিন্তু আপনি কখন একটা আইন বুঝতে পারবেন না, ওই আইনের মূল কথাটা কি, ওই আইনের প্রণয়নের উদ্দেশ্যটা কি, ওই আইনটা কী কারণে হয়েছে, আপনাকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আপনাদের যেহেতু পুলিশ পদোন্নতি পরীক্ষা, আপনাকে বেসিক্যালি মাথায় রাখতে হবে যে আপনার কোন জায়গা থেকে প্রশ্নটা আসবে। যেমন আপনার কোডের প্রসিডিউর থেকে প্রশ্নটা আসার সম্ভাবনা খুব কম। যেমন আমরা যদি ডিটেইলি যদি একটা আইনে যাই সেক্ষেত্রে কোন আইনটাতে যাব, যেমন আমরা শিশু আইনটাতে যদি যাই, শিশু আইনের মধ্যে আপনার যদি প্রথমে দেখেন প্রথম অধ্যায়টা হচ্ছে কি আপনার প্রারম্ভিক, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। তারপর হচ্ছে প্রবেশন কর্মকর্তা, এখানেও আপনার প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। তারপর হচ্ছে শিশু কল্যাণ বোর্ড ও তার কার্যাবলী, এখানেও আপনার কোনো কাজ নাই। তাহলে আপনার পুলিশের কাজ কোথায়? এই যে চতুর্থ অধ্যায়টা আপনার খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায় যদি আপনি খেয়াল করেন এখানে দেখবেন যে আপনার শিশু বিষয়ক ডেস্ক, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা ইত্যাদি, আপনাকে এখান থেকে মাস্ট প্রশ্ন পড়তে হবে। তাহলে এখানে আমি আপনার প্রিলিমিনারি বেস যখন করেছি, আমি প্রিলিমিনারি যেমন শিশু বিষয়ক ডেস্ক এখানে লিখেছি কি মহিলা এসআই, তার মানে হচ্ছে মহিলা এসআই যদি থাকে তাহলে সেক্ষেত্রে তিনি প্রাধান্য পাবেন। এমনিতে হচ্ছে সাব ইন্সপেক্টর এসআই, আরও যদি মহিলা যদি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে তিনি প্রাধান্য পাবে। এই কথাটা এখানে আপনার ধারাতে বলা আছে। তাহলে আপনি যখন যাওয়ার সময় পড়বেন তখন আপনি 13 ধারাটা পুরো হাইলাইট করবেন আপনার হাইলাইটার দিয়ে। এখানে লিখবেন কি শিশু বিষয়ক ডেস্ক মহিলা এসআই, ঠিক আছে, মহিলা সাব ইন্সপেক্টর, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে আপনাকে তো বলেই দিয়েছি যে আপনার চতুর্থ অধ্যায়টা হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। একটা আইনের প্রত্যেকটা কিছু আপনার জন্য গুরুত্বপূর্ণ কখনোই না। তারপর হচ্ছে শিশু আদালতের কার্যাবলী, এগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে। আদালতের কাজে আপনার কোনো কিছু নাই। আপনার থেকে এই যে যেমন মনে করেন এখানে কি সামাজিক অনুসন্ধান প্রতিবেদন জমা দিবে 21 দিনের মধ্যে, ঠিক আছে। আপনার দিনটা মনে রাখতে হবে প্রিলিমিনারির জন্য। তারপর হচ্ছে বিশেষ সমাপ্তির দিন হচ্ছে কত 360 প্লাস 60 দিন আরও বাড়াতে পারে। এইভাবে আপনার প্রশ্নটা আপনার আইনটা আলোচনা করেছি। তারপর হচ্ছে আপনার আরেকটা কাজ আছে, পুলিশের কাজ হচ্ছে কোথায়, এই যে ষষ্ঠ অধ্যায়ে বলেছে কি গ্রেফতার, তদন্ত, বিকল্প পন্থা, জামিন, এখানে আপনার কাজ আছে। তাহলে এখানে 44 এবং 54, 44 থেকে 54-র মধ্যে আপনার এখানে প্রত্যেকটা দ্বারা আপনার ডিটেইলি পড়তে হবে, ঠিক আছে।
তাহলে এখানে এই যে গ্যাপটা, ঠিক আছে, কীভাবে করবে না এগুলো কিন্তু আপনার জানা দরকার। অবশ্যই এখান থেকে আপনার এমসিকিউ বলেন, রিটেন বলেন, প্রশ্ন আসবে, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের জন্য ছোট্ট একটা আয়োজন। আপনাদের যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে আপনারা নিতে পারবেন। অনলি কস্ট ফর আপনার হচ্ছে 300 টাকা করে, ঠিক আছে। আপনার পিডিএফটা হচ্ছে 300 টাকা। এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি বিকাশ কিংবা নগদে আপনার পেমেন্ট করার পর আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার পিডিএফটা আপনি সংগ্রহ করতে পারবেন। এরপর আপনি যদি পিডিএফটা যদি মোবাইলে রেখে যদি পড়তে চাইলে পড়তে পারবেন, আর যদি মোবাইলে না রেখে আপনি প্রিন্ট আউট করে যদি পড়তে চান পড়তে পারবেন। দ্যাট মিনস আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। সবচেয়ে বেটার হয় যে আপনি আমার সাজেশনটা সহ নিয়ে আপনি নিজে গোছালো করে পড়ালেখা করে নিজে কিছু স্টাডি করে নিচে কিছু নোট করে নিজের মতো করে পড়ালেখা করেন, ঠিক আছে। আপনারা আসলে সত্যিকার অর্থে অনেক কর্মব্যস্ত মানুষ, আপনারা কর্মব্যস্তের মাঝখানে মানে পড়ার সময়টা বের করতে পারেন না, ঠিক আছে। ডিউটির বাইরে গিয়ে পড়ালেখা করাটা খুব টাফ হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই মেজর আইনগুলো প্লাস কিছু গুরুত্বপূর্ণ মাইনর অ্যাক্টকে একেবারে সংক্ষিপ্ত আকারে না, যেগুলো না পড়লেই নয় সেগুলোকে আপনার একেবারে কি করে দিয়েছি, শর্টকাট করে আপনাদের জন্য তুলে দিয়েছি। এবং আপনার যেখান থেকে প্রশ্ন আসবে, যেমন মনে করেন আপনার শাস্তি থেকে প্রশ্ন আসবে, শাস্তিগুলোকে আপনার একেবারে সহজ করে একেবারে বক্স করে আপনার দিয়ে দেওয়া হয়েছে। এখানে আবার এত সহজ করে দিয়ে দেওয়া হয়েছে আপনার যাতে ভুল না হয়। যেমন দেখেন এখানে 70, 71, 78, এই 78কে আমি 71-এর পাশে কী জন্য আনছি, কারণ এখানে আপনার সবার শাস্তি হচ্ছে 5 বছর, অন্যদিকে 1 লক্ষ টাকা উভয়। তার মানে হচ্ছে শাস্তিটা মিল রেখে এখানে কাছাকাছি নিয়ে আসা হয়েছে ধারাগুলোকে, ঠিক আছে। আপনি পড়লে বুঝতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। আমি ডিটেইলি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা টপিক পড়িয়ে দিতে, ঠিক আছে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো ধরনের জিজ্ঞাসা কিংবা জানার থাকলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস কিংবা টেক্সট দিবেন, কোনো ধরনের কল দিবেন না। কল না দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করা গেল, ঠিক আছে। আপনাদের যাদের কোনো কিছু জানার প্রয়োজন আপনারা যে কোনো সময় আমাকে ভয়েস দিবেন, টেক্সট দিবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাদেরকে নক দিব। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যাদের ইচ্ছা হবে জয়েন হয়ে নেবেন। আমার ওইখানে আপনার বিভিন্ন ধরনের পিডিএফ এবং বিভিন্ন ধরনের ল সম্পর্কীয় বিভিন্ন তথ্য আমি ওখানে দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।